51, 52, 53, 54। মীরা সামনের দিকে তাকিয়ে গুনে যাচ্ছে। লেকচারার মঞ্চে হেঁটে হেঁটে লেকচার দিচ্ছে অভিক। চারিদিকে চোখ ঘোরাতে গিয়ে খানিক পরপর তাকাচ্ছে তাহিয়ার দিকে, আর সেটাই গণনা করছে মীরা। তাহিয়া ওর পাশেই বসে আছে। গণনা করার মাঝে মীরা বিস্মিত স্বরে বলল, তাহিয়া, আজ স্যার একটু বেশি তাকাচ্ছে না তোর দিকে? ঘটনা কি বলতো? তাহিয়ার দৃষ্টি অভিকের দিকে নিবদ্ধ। ঠোঁটের কোণে হাসি, চোখ ভর্তি মুগ্ধতা। এই মানুষটাকে যেন প্রতিক্ষণে নতুন করে আবিষ্কার করে। মুগ্ধর তারা নতুন রূপে হানা দেয়। মুগ্ধতায় ডুবে থাকা তাহিয়ার কানে পৌঁছালো মীরার কথা। অভিকের দিকে তাকিয়ে জবাব দিল, মনে মন মিলে যাওয়ার পর তো দৃষ্টিতে দৃষ্টি মিলবেই। মীরা কিছু সময় নিল, ভাবল কথাটা। বুঝে উঠতেই বিস্মিত চোখে চাইল, চেয়ে রইল কিছুক্ষণ, অনেকক্ষণ। টপিক বোঝানোর পর মার্কার কলম হাতে নিল অভিক। হোয়াইট বোর্ডের মার্কার কলম দিয়ে লিখে গেল অনবরত। ক্লাসের সব ছাত্রছাত্রীর মনোযোগ বোর্ডে, সবার হাতে কলম, টেবিলের ওপরে খুলে রাখা খাতা। লেখা শেষে সরে গেল সে। এবার ছাত্রছাত্রীরা লেখা শুরু করলো। লেকচারার টেবিলের সামনে এসে চোখ ঘুরাতেই ভুরু কুঁচকালো। সবাই লিখছে, চোখে মুখে গম্ভীর একটা ভাব, একমাত্র তাহিয়া ছাড়া। পেছনের এক টেবিলে বসে গালে হাত দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। সে কি হাসি ঠোঁটে! চোখাচোখি হতেই তর্জনী আর বৃদ্ধা আঙ্গুলের ডগা বৃত্তাকার ভাবে লাগিয়ে সুইট সাইন দেখালো, যার অর্থ আপনাকে সুন্দর লাগছে। অভিক বেচারা ইশারা দিতেও পারল না, শুধু বলল, সবাই টপিকটা নোট করে নিন, আর একজনও বাদ যাবেন না, ওকে? ইঙ্গিতটা যে তাহিয়ার দিকে তাক করা হয়েছে তা বেশ বুঝতে পারল তাহিয়া। তবুও সে নড়ল না, নিজের অবস্থান পরিবর্তন করল না, চেয়ে রইল, হেসে গেল। অভিক মঞ্চ থেকে নেমে ছেলেদের সারির মাঝে হাঁটা ধরল। সবার লেখা দেখে এগিয়ে গেল মেয়েদের দিকে। যেতে যেতে মনে মনে দুইবার তাহিয়া, আপনি এই শব্দ দুটো আওড়ালো। ছাত্রছাত্রীর সামনে হিয়া, তুমি এই ডাকটা বের হয়ে গেলে ব্যাপারটা লজ্জাজনক হবে। পেছনের দিকে আসতেই মীরা ভীত স্বরে দোয়া ইউনুস পড়তে লাগলো। সাথে দোয়া করলো, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দাও, পরের যাত্রায় আর ক্লাস করব না। অভিককে ওর দিকে আসতে দেখে তাহিয়ার হাসি চওড়া হলো। সচেতন চোখে চেয়ে রইল, অভিক কি করে দেখার জন্য। তাকানোর মাঝে মীরার কথার উত্তর দিল, তোর স্যার আজ বকবে না? আমার রাগের কথা ভেবে বকার আগে অন্তত 10 বার ভাববে। আপাতত নিশ্চিন্তে থাক। মীরার ভয় কমল কিছুটা। অভিক এসে দাঁড়ালো তাদের টেবিলের সামনে। পেছনের টেবিলের একটা মেয়ে লেখায় ভুল ধরিয়ে দিল। তারপর চারিদিকে চোখ বুলিয়ে তাহিয়ার উদ্দেশ্যে বলল, আপনি লিখছেন না কেন? তাহিয়া হাসি থামালো, নিষ্পাপ ভঙ্গিমায় বলল, কলম আনিনি স্যার। অভিক জানে এটা ওর অজুহাত। তাহিয়ার ব্যাগ খুঁজে দেখলো কয়েকটা কলম পাওয়া যাবে। এসব না লেখার অজুহাত, ফাঁকিবাজ একটা মেয়ে। অভিক সন্দেহী দৃষ্টিতে তাকালো এক পলক। ভুরু জোড়া বাঁকানো তার। তাহিয়ার মুচকি হাসলো, জানান দিল অভিকের ভাবনাই ঠিক। সে কলম এনেছে, লিখবে না বলেই তৃতীয় হাতের সাহায্য নিচ্ছে। তাহিয়ার অজুহাত নামক তৃতীয় হাতের আশ্রয় নেওয়া দেখে হার মানার পাত্র নয় অভিক। বাস্তবিকভাবেই বোর্ডের লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসে। নোট না করলে পরীক্ষা দিতে পারবে না সে। তার অধীনে থাকা অবস্থায় আর যাই হোক, তাহিয়াকে পরীক্ষায় খারাপ করার সুযোগ দিবে না। কঠিন নয়, সহজ পথ বেছে নেবে ওকে পড়ালেখায় মনোযোগী করতে। অভিকের বুক পকেটে সোনালী কালারের সুন্দর একটা সিগনেচার পেন রাখা। পকেট থেকে কলমটা বের করে তাহিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা দিয়ে লিখুন, এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন না লিখলে পরে হাজার খুঁজেও এটা আর পাবেন না। ঘুরিয়ে পেঁচিয়ে বলল, এখন না লিখলে পরে আমি তোমাকে এই নোট দিব না। তাহিয়া ইঙ্গিত বুঝল না, বোঝার চেষ্টাও করল না। তার ভাবনায় আছে কলমটা। তাহিয়া ভাবেনি অভিক ওকে কলম দিবে। বিস্মিত হয়ে চাইল, তারপর কলমটা নিয়ে নিল। কথায় ধন্যবাদ জ্ঞাপনের পরিবর্তে চমৎকার হাসল।
অভিক সেই হাসি গ্রহণ করে শটটা কোমল করে বলল, এবার লিখুন। সামনে পা বাড়ালো পরপরই। তাহিয়া কলমটার দিকে খানিকক্ষণ তাকিয়ে লেখা শুরু করলো। অনিচ্ছাগুলোর ইচ্ছেতে রূপ নিয়েছে কেন যেন। অভিক মঞ্চ অবধি চলে যেতেই তাহিয়ার পেছনের টেবিলের একটা মেয়ে বলল, অভিক স্যার কলম দিয়েছেন তোকে? আমার তো বিশ্বাসই হচ্ছে না রে তাহিয়া। মীরা মুখ টিপে হেসে বিড়বিড়ালো, অভিক স্যার শুধু কলম নাই, মনও দিয়ে দিয়েছে ওকে। সেটাও তো আমারও বিশ্বাস হচ্ছে না। তারপর টিপ্পনি কাটলো, চোখে চোখ রেখে আলাপন, কলম আদান প্রদান। বাহ, ক্লাসরুমে ছাত্রী শিক্ষকের প্রেম তো দেখি জমে ক্ষীর। তাহিয়া শুনল সেই কথা, মুখ টিপে হাসলো শুধু। লিখতে লিখতে গান ধরল, বসন্তের গান। ক্লাস শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিয়ে বের হলো তিন বান্ধবী। অবেলার বৃষ্টি এসে হানা দিল তখন। আকাশে মেঘের গর্জনে ভবন কেঁপে উঠেছে। বারান্দায় মলিন মুখে দাঁড়িয়ে রইল ওরা। এখন বাড়ি যাবে কিভাবে? মীরা, শৈলী আফসোসের ঝুলি খুলে বসেছে। তাহিয়ার আকস্মিক চোখ পড়ল অফিস রুমের দিকে। তৃষ্ণার্ত চক্ষু কথা বলে উঠল যেন। চোখের পিপাসা মেটাতে এগিয়ে গেল অফিস রুমের দিকে। মীরা পিছু ডেকে জিজ্ঞাসা করলো, কোথায় যাস? পিছু ফিরে উত্তর দিল তাহিয়া, কলমটা দিয়ে আসি। কলম নয়, বল মন দেওয়া নেওয়ার পর্বটা চলবে এখন। ডিপার্টমেন্টকে তোরা রমনা পার্ক বানিয়ে দিবি যা দেখছি আমি। মুখ বাঁকিয়ে বলল মীরা। তাহিয়া উত্তর না দিয়েই চলে গেল। অফিস রুমের দরজায় দাঁড়িয়ে ভেতরে উকি দিল। গভীর মনোযোগ দিয়ে কি যেন লিখছে অভিক। ভালো করে পরখ করে দেখা গেল অ্যাটেন্ডেন্স খাতায় নাম তুলছে। অভিকের বিপরীত দিকে ডেস্কে বসে আছেন ফারদিন স্যার, মধ্যবয়স্ক শিক্ষক। গভীর মনোযোগ দিয়ে কিছু লিখছেন। তাহিয়া পরখ করলো স্যারের ধ্যান এইদিকে আসছে কিনা তা যাচাই করলো। ফলাফল নেতিবাচক আসতেই ধীর পায়ে অভিকের ডেস্কের দিকে এগোলো। ডেস্কের বিপরীত পাশে দুটো চেয়ার ঘেঁষে দাঁড়ালো তাহিয়া। অভিক নিজের অবস্থান পরিবর্তন না করে বলল, কিছু বলবেন মিসেস? অভিকের মুখে হিয়া আর হিয়া রানী ডাক দুটোর মতো মিসেস ডাকটাও চমৎকার শোনায়। লোকটার প্রতিটা কথা কাজে মুগ্ধ হয় সে। শুধু কাজ কথা নয়, রূপেও মুগ্ধ হয় সে। শুনেছে কারোর প্রতি মায়া জন্মে গেলে নাকি তার চেহারা কুৎসিত হলেও সুন্দর লাগতে শুরু করে। লোকটা কি বাস্তবিকভাবেই সুন্দর লাগে, নাকি প্রেমে পড়াই ওর কাছে বেশি সুন্দর লাগে? কে জানে। এই যে এখন ডিপ গ্রিন কালার শার্ট পরে আছে, হাতা কোনোই অবধি গুটিয়ে মনোযোগ দিয়ে লিখছে। এতেও কি চমৎকার লাগছে। কি সুন্দর মুখশ্রী ওর। সুন্দর একটা ব্যক্তিত্ব ফুটে উঠেছে যা তাহিয়াকে মুগ্ধ করছে। এক কথায় মুগ্ধতার ফুল প্যাকেজ হচ্ছে অভিক। ভাবনার মাঝে অস্পষ্ট স্বরে তাহিয়া বলে ফেলল, আপনাকে সুন্দর লাগছে। তাহিয়ার কথা কানে যেতেই অভিক ভুরু কুচকালো। চলতে থাকা কলমটাই স্থবির হলো। চোখ তুলে তাহিয়ার দিকে তাকালো। ভুরু উঁচিয়ে বলল, হিয়া রানীর চোখের সুন্দর হলেই আমার সৌন্দর্য সার্থক হবে। চমৎকার শোনালো কথাটা। মুগ্ধতার প্যাসে আবারও আটকালো তাহিয়া। প্রাণবন্ত হাসলো শুধু। অভিক প্রশ্ন করলো, শুধু এটা বলতে এসেছো এখানে? তাহিয়া ছোট করে উত্তর দিল, এমনি এসেছি, বাসায় ফিরবো। বৃষ্টির খেয়ালটা এতক্ষণে হলো অভিকের। ঘাড় ঘুরিয়ে বাইরে তাকালো। আজ আবার অবেলায় বৃষ্টি হাজির হয়েছে। এই বৃষ্টিটা বড্ড বেশি খারাপ। ছোঁয়া লাগলেই অসুখ হয়। অভিককে চিন্তিত দেখালো। তাহিয়ার দিকে তাকিয়ে বলল, ছাতা এনেছো? না, ছোট করে উত্তর দিল তাহিয়া। অভিক উদ্বিগ্ন হয়ে বলল, এই বৃষ্টি গায়ে লাগলেই ঠান্ডা লেগে যাবে। এখন বের হওয়ার দরকার নেই। বাসায় যাব না? টেনে প্রশ্ন করলো তাহিয়া। অভিক খানিকক্ষণ ভাবল। ডেস্কের ড্রয়ার খুলে রুটিনটা চেক করলো। না, আর কোনো ক্লাস নেই। হাঁপ ছাড়ল সে। বলল, বৃষ্টির বেগ কিছুটা কমে এলে আমি নিয়ে যাব। মাস্ক পরে গেলাম, না হয় কেউ চিনবে না। চলবে? লোকটা কি ইঙ্গিত করলো? ওই যে বিয়ের আগে অবনীকে বলা সেই কথাটাকে ইঙ্গিত করেছে।
আপাতত এটাই মনে হলো তাহিয়ার কাছে। তখন লোকের ভয় ছিল, প্রেমে পড়ে সব ভয় কেটে গিয়েছে। তাহিয়া তড়িৎ বলল, চলবে না, একেবারে দৌড়াবে। অভিককে প্রাণবন্ত দেখল, হেসে বলল, দৌড়াদৌড়ি লাগবে না, আপাতত চুপটি করে বসে অপেক্ষা করো। তাহিয়া বসলো না, দাঁড়িয়ে রইল। খানিক বাদে বলল, মীরা আর শৈলী বাইরে আছে, ওখানে অপেক্ষা করি। আচ্ছা, যাও, বলে লেখায় মন দিল অভিক। তাহিয়া হাঁটা ধরল, কদম বাড়াতেই অভিক পিছু ডাকলো, হিয়া। তাহিয়া পিছু ঘুরল, ড্রয়ার খুলে একটা বড় সাইজের চকলেট বারের প্যাকেটটা বের করলো অভিক। তাহিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মেহমানদের খালি মুখে যেতে দিতে নেই। তাহিয়া অবাক হয়ে চাইল, চকলেট হাতে নিয়ে বলল, আপনার ডেস্কে চকলেট কোথা থেকে এলো? আপনি তো মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন না। আমার ডেস্কে এক বিশেষ মেহমান আসে কখনো সখনো। বিশেষ মেহমানদের খালি যেতে দেওয়া আমার নীতিবিরুদ্ধ কাজ, তাই চকলেটটা এনে রেখেছি। আর তার আবার চকলেট বেশ পছন্দ। হাসলো অভিক। শুধু অভিক নয়, তাহিয়ার হৃদয়টাও হেসে উঠল বোধ হয়। বিশেষ মেহমান, ও তাও আবার ওর জন্য চকলেট নিয়ে রেখেছে লোকটা। এটা মানুষ নয়, ইন্দ্রজাল, যার সব কাজ আকর্ষণ করে। তাহিয়া ধন্যবাদ দিল না, ফেরার আগে বলল, মাস্ক না পরলেও চলবে, আমার সমস্যা নেই। তাহিয়া চলে গেল। অভিক ভুরু উচালো শুধু। তাহিয়া চকলেট হাতে মীরাদের কাছে গেল। মীরা টিপ্পনি কাটল, মিয়া বিবির আলাপন শেষ হলো অবশেষে। চকলেটের প্যাকেটটা খুলে এক কামড় নিয়ে তাহিয়া হাসলো। চকলেটটা পরখ করে সৈরি বলল, এবার মীরার মতো আমারও ডিপার্টমেন্টকে রমনা পার্ক মনে হচ্ছে রে। এখানে মনে হয় মন, কলম, চকলেট সব আদান প্রদান হয় দেখছি। তাহিয়া হাসলো, চকলেট সাধলো, খাবি? মীরা মুখ বাঁকালো, তুই খা, আমার ভয় হচ্ছে স্যারের দেওয়া চকলেট ও কখনো যেন স্যারের মতো মুখে গম্ভীর বলে ওঠে। ক্লাস না করে বারান্দায় দাঁড়িয়ে এইসব করেন? যান, ক্লাসে যান। হজম হবে না বোন, শেষে তোর জামাইয়ের মতো ছোট ঘর বড় ঘর করতেই হবে আমাকে। তাহিয়া কপট রেগে মিথ্যা আঘাত করলো মীরার বাহুতে। শৈলী বলল, তোদের ছাত্রী শিক্ষকের এই বিবাহিত প্রেম দেখে আমারও একটা প্রেম করতে ইচ্ছে করছে রে। কেন সিঙ্গেল স্যার আর অ্যাভেলেবেল থাকলো না বলতো? মীরা বলল, সিঙ্গেল এক লেকচারার স্যার আর পাত্র অ্যাভেলেবেল আছে, তুই চাইলে অ্যাপ্লাই করতে পারিস। শৈলী আগ্রহ দেখালো, কে রে? ফারদিন স্যার। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর কবছর যাবৎ ভদ্রলোক সিঙ্গেল আছেন। শুনলাম ছেলে মেয়েরা স্যারের বিয়ের কথা ভাবছেন, তুই অ্যাপ্লাই করতে পারিস। বিয়ে টিয়ে করে ডিপার্টমেন্টে শুধু মন না, আম, জাম, কাঁঠাল, লিচু, শাক সবজি, চকলেট, মিষ্টি, কলম সব আদান প্রদান করবি। হেড স্যার কদিন বাদে অফিস রুমের নাম বদলে নাম দিবে রাখবেন প্রেমময় জিনিস আদান প্রদানের রুম। কি চমৎকার হবে। ঠোঁট চেপে হেসে বলল মীরা। তাহিয়া হাসিতে ফেটে পড়ল। শৈলী এবার খেপল। আবার ঠিক হলো। বান্ধবীদের খুনসুটি চলতে থাকলো। বৃষ্টির বেগ কমে আসতেই অভিক বেরিয়ে এলো। তাহিয়ার কাছে দাঁড়িয়ে ধীরেই বলল, বৃষ্টি কমে গেছে, এবার চলো। তিন বান্ধবীর আলাপ থামলো। মীরা শৈলী খানিক দূরে সরে গেল। অভিক ওদেরকে উদ্দেশ্য করে বলল, শালিকাগণ, আপনারাও চলুন, ড্রপ করে দিই। অভিকের স্বরটা কোমল, ঠোঁটের কোণে হাসি। মীরা শৈলী আকাশ থেকে পড়ল যেন। কোশ্চিন কালেও ভাবেনি অভিক হাসি মুখে তাদেরকে ড্রপ করার কথা বলবে। অবিশ্বাস্য চোখে চাইল ওরা। আমতা আমতা করে বলল, না স্যার, আমরা চলে যেতে পারবো। অভিক কিছুটা সহজ করার জন্য তুমিতে নামলো। শালিকাদেরকে তুমি সম্বোধন করা হয়। সে হেসেই বলল, শিক্ষক ছাত্রীর বাইরে শালি দুলাভাইয়ের সম্পর্ক আমাদের, ঠিক আছে? সেই সম্পর্কের জোরেই চলো, রাস্তায় গাড়ি পাবে না, পরে যেতে দেরি হয়ে যাবে। থেমে তাহিয়ার উদ্দেশ্যে বলো, আমি যাচ্ছি, তুমি ওদেরকে নিয়ে পার্কিং সাইডে আসো। অভিক চলে গেল। মীরা শৈলী হতবম্ব হয়ে চেয়ে রইল। তাহিয়া তাড়া দিল, এই এই চল চল। শৈলী অবিশ্বাস্য গলায় বলল, স্যার হেসে কথা বললেন আমাদের সাথে? মীরা অবাকের মাঝেই বলল, আমার বোধ হয়
এবার 500 টাকার জিলাপি কিনে মসজিদে দেওয়া উচিত রে। তাহিয়াও জোর করলো যেতে। মীরা শৈলী গেল না। তারা এখনো অভিকের সহজ হতে পারছে না। অগত্যা তাহিয়া একাই চলল। গাড়ির কাছে যেতেই অভিক গাড়ির পেছনের দরজাটা খুলে দিল। তাহিয়া উঠে বসতেই পাশে বসলো। বৃষ্টি ভেজা পথ ধরে গাড়ি চলতে শুরু করলো। অভিক হঠাৎ প্রস্তাব রাখলো, এই বৃষ্টি ভেজা মধ্যবেলায় খিচুড়ি খাওয়া বাধ্যতামূলক। চলো খিচুড়ি মাই লাঞ্চটা ডেটে যাই, কি বলো? আজকাল নেতিবাচক উত্তর দেওয়া তাহিয়ার নীতি বিরুদ্ধ যেন। অভিকের আগ্রহের বিপরীতে নেতিবাচক উত্তর দিতে পারল না। হেসে সাই জানালো। রেস্টুরেন্টে গিয়ে অকল্পনীয় এক ঘটনা ঘটল। দেখা হয়ে গেল তাহিয়ার প্রথম ভালো লাগার পাত্র রেহানের সাথে। আবেগীয় চিত্র ভেসে উঠল। অভিক সচেতন চোখে চেয়ে রইল তাহিয়া কি করে সেটা দেখার জন্য। নিকষ কালো মেঘের ভেলা থেকে অবিরত ঝরছে বৃষ্টির ধারা। বৃষ্টি কন্যার ঝিমঝিম ছন্দের নৃত্য মাটি স্পর্শ করতেই অস্তিত্ব হারাচ্ছে। এই মধ্যাহ্নে আধার নেমেছে, যেন গোধূলি পেরিয়ে গেছে সেই ক্ষণে। কখনো আবার আকস্মিক মেঘের মাঝে আগুনের সরু রেখা টানছে। বিকট শব্দ কানে এসে ঠেকছে। আলো জ্বলে উঠছে চারপাশে। রেস্টুরেন্টের মাঝামাঝি একটা টেবিলের দুই দিকে বসে আছে অভিক আর তাহিয়া। রেস্টুরেন্টের চারপাশ স্বচ্ছ কাচে ঘেরা। কাচ ঘেঁষে বসেছে ওরা। তাহিয়া স্বচ্ছ কাচে দৃষ্টি রেখে পরিবেশ দেখছে। অভিকের দৃষ্টি তাহিয়ার দিকে। হাতে মেনু কার্ড। দৃষ্টি সেখানে থাকার কথা, কিন্তু ওর পক্ষে মেনু কার্ডে দৃষ্টি রাখা দায় হয়ে উঠেছে। সম্মুখে বসা শ্যামাবতীর রূপের ঝলকে, মাথার ওপর জ্বলতে থাকা হলদেটে আলোয় বাদামি চোয়ালের মেয়েটাকে কি সুন্দর লাগছে। তারপর যখন খানিক পরপর বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ কাপা কাপা ওই আলো কাজ ভেদ করে মেয়েটাকে মুখ পড়ছে। ভুরু কুচকে উঠছে, ঘন ঘন চোখের পলক ফেলছে। চশমা ভেদ করে চোখের চঞ্চলতা স্পষ্ট ধরা দিচ্ছে। অভিক অন্তর্ভেদী চোখে পরখ করছে সেটা। ওয়েটার যে পাশে দাঁড়িয়ে অর্ডারের অপেক্ষায় আছে সে খেয়াল নেই অভিকের। মিনিট দুয়েক অতিবাহিত হওয়ার পর ওয়েটার বিরক্তি ভরা কণ্ঠে বলল, স্যার অর্ডারটা। ধ্যানচ্যুত হলো অভিকের। ঘাড় ঘুরিয়ে ওয়েটারকে দেখে চমকালো। তড়িৎ নড়ে চড়ে বসে অর্ডার দিল। ওয়েটার চলে যাওয়ার পর গলা ঝেড়ে বলল, আমি তোমাকে আকাশ দেখতে আনিনি হিয়া। চোখ ঘুরালো তাহিয়া। অভিকের হতাশ চাহনি দেখে ঠোঁট চেপে হাসলো। মজার ছলে বলল, তবে কি আপনাকে দেখতে এনেছেন? আনতেই পারি, অধিকার আছে আমার। দুই কাঁধ উঁচিয়ে বলল অভিক। তাহিয়া মজা করে গেল, আমার চোখ আমার ইচ্ছে। আমি আকাশ দেখব নাকি বাতাস দেখব আমার ব্যক্তিগত ব্যাপার, তাতে আপনার কি? অভিক মজার সুতো টানল। আমার স্ত্রী আমার ব্যক্তিগত সম্পদ, সে আমার দিকে তাকাবে, আমাকে দেখবে, তাতে তোমার কি? বলা বাহুল্য, এখানে সম্পদ শব্দটা অভিক সিদ্ধি অর্থে ব্যবহার করেছে। আমি আপনাকে দেখব না, একদমই না। অভিকের চোখে চোখ রেখে বলল তাহিয়া। অভিক হেসে বলল, আচ্ছা দেখো না, শুধু তাকিয়েই থেকো। তাহিয়া ভেংসি কাটল। অভিক এবার শব্দ করে হেসে ফেলল। কথা ঘুরিয়ে বলল, অয়ন তোমার সাথে কথা বলতে চেয়েছিল, ফোন দিব? অবনীর বাসার ঘটনাটা মনে পড়ল তাহিয়ার। তড়িৎ বলল, একদমই না। কেন? আমার কথা বলতে ইচ্ছে করছে না। বিরক্তি ভরে জবাব দিল তাহিয়া। আসার সময় আমাকে খুব করে বলল, তোমার সাথে দেখা হলেই যেন কথা বলিয়ে দিই। ছোট মানুষ, বড় মুখে একটা আবদার করেছে, আমিও আর ফেলতে পারিনি, কথা দিয়ে ফেলেছিলাম। কল দেই, দেখো কি বলে। অভিকের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। ফোনটা বের করলো ও। তাহিয়া কপট রেগে বলল, কল দিবেন না, আমি ওই পাজি ছেলের সাথে একদমই কথা বলবো না। অভিক ফোনে চোখ রেখে বলল, ছোট মনে কষ্ট দেওয়া আর ঠিক হবে না। আমি ফোন দিচ্ছি, কথা বলো। বেশি কিছু বলবে না, ওই জন্মদিনের উপহার টুপহারের কথা বলবে হয়তো। অভিক বাস্তবিকভাবেই অবনীর নাম্বার ডায়াল করলো। তাহিয়া আকস্মিক উঠে অভিকের হাত থেকে ফোনটা কেড়ে নিল। নিজের জায়গায় গিয়ে বসে ফোনটা কাটলো।
তারপর বলল, আপনার ভাগ্নে, আপনি মেসেজ করবেন, মাঝখানে আমাকে কেন টানছেন? উপহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা তো তুমিই পালন করবে, তোমাকে না টানলে হবে? অভিক মুখ টিপে হাসলো। তাহিয়ার লজ্জা মাখা মুখটা ভীষণ সুন্দর দেখায়। কদিন যাবৎ এই মেয়ে একেবারে সহজ হয়ে লজ্জা টজ্জা পাচ্ছে না। ওর চেহারাটা দেখার সুযোগ মিলছে না ওর। সুযোগ পেয়ে আজ অয়নের কথা তুলেছে। অয়নের কথা আসলেই এই মেয়ে লজ্জায় লাল নীল হবে, তা নিশ্চিত ছিল অভিক। হলোও তাই। অভিকের কথায় তাহিয়ার চেহারায় লজ্জার আভা ফুটে উঠেছে। অভিক তাকাচ্ছে, হাসছে, লজ্জার সুতো টেনে যাচ্ছে। তুমি লজ্জা পাচ্ছ কেন? আশ্চর্য, আমি লজ্জা পাওয়ার মতো কি বললাম বলো তো? অভিক ভীষণ অভদ্র, আপনি ভীষণ ভীষণ অভদ্র, ধীর স্বরে বলল তাহিয়া। অভিক চেয়ারে হেলান দিয়ে বসা ছিল, সোজা হয়ে বসলো। আকস্মিক টেবিলের দিকে ঝুঁকে বসে তাহিয়ার হাতটা টেনে মুঠোয় নিল। চোখে চোখ রেখে গভীর গলায় বলল, মনের খেয়াল এদিকে ওদিকে যাওয়ার ক্ষেত্রে মেয়েদের থেকে ছেলেরা এগিয়ে থাকে সব সময়। আমি কিন্তু ওইসব প্রাধান্য দেইনি, অথচ খেয়ালদের নিয়ন্ত্রণহীনতার পরিণামটা টানার আগেই তুমি কিন্তু অভদ্র উপাধি দিয়ে দিয়েছ আমাকে। খেয়ালরা নিয়ন্ত্রণহীন হলে কি করবে তুমি হিয়া? লজ্জায় তুমি তো বোধহয় বিলীন হয়ে যাবে। একবার ভাবো তো। কথার সারমর্ম বুঝতে পেরে কিছুক্ষণ সময় লাগলো তাহিয়ার। চেহারায় লজ্জার আভা গাঢ় হলো। কঠিন ভাষায় কি কঠিন কথা বলে ফেললো লোকটা। হৃৎপিণ্ড তড়িৎ লাফিয়ে উঠছে। আবার স্বরে কি মাদকতা তার, ঘোর লাগাচ্ছে। তাহিয়া তির্যক চোখে তাকালো অভিকের পানে, দৃষ্টি দৃষ্টিতে আটকালো। লোকটা ঠোঁট কামড়ে হাসছে। তাহিয়া চোখ ঘোরালো, শব্দ বদলালো, বিড়বিড় করে বলল, অসভ্য। তাহিয়ার লজ্জারাঙা চেহারার দিকে তাকিয়ে সার্থকতার হাসি দিল অভিক। হেসে বলল, অসভ্য না হলে বউ টেকে না, বউদের কাছে অসভ্য হতে হয়, সভ্য হলে সার্থকতা মেলে না। মানুষ আবার বলবে আমি রোম্যান্টিকের রও জানি না। থামলো অভিক, নেশালো স্বরে বলল, মূলত আমি রোম্যান্টিকের যে কারোর সামনে প্রকাশ করি না। থেকে ক অবধি তোমার জন্য সঞ্চয় করেছি। আমার আবিষ্কৃত রোমান্টিকতার যে ডেফিনেশন, সেটা কিন্তু এখনো তোমার উপরে অ্যাপ্লাই করিনি। করলে তখন কি উপাধি দিবে ওই হেয়ারানি? ভাবনা চিন্তা শুরু করো, সময় বোধ হয় আর বেশি নেই। অর্থবহ হেসে চোখ মারল অভিক। তাহিয়ার শ্বাস আটকে এলো। লোকটা অবনীকে বলা প্রতিটা কথার মূল অর্থ বুঝিয়ে দিচ্ছে। কথা বলার ভঙ্গিটা বদলিয়ে কিভাবে যেন কথা বলছে, শিহরিত হচ্ছে সে। খাবার হাতে ওয়েটারের আগমন ঘটল তখন। কপত কপতিকে কাছে পাশে থাকতে দেখে গলা ঝেড়ে কাশলো। অভিক সরে বসলো, তাহিয়ার হাত জোড়া থেকে মুক্ত করে দিল। সোজা হয়ে বসে লম্বা শ্বাস ফেললো তাহিয়া। লজ্জা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করলো। সময় লাগলো। দুটো প্লেট ভুনা খিচুড়ি দুজনের সামনে রাখলো ওয়েটার, সাথে কালা ভুনা, চিকেন চপ আর বেগুন ভাজা আর আচার ভর্তি বাটি রাখলো টেবিলের মাঝামাঝি দিয়ে চলে গেল। ওয়েটার চলে যেতেই অভিক চামচ হাতে নিল। সর্বপ্রথম তাহিয়ার প্লেটে চিকেনের একটা চামচ আর কালা ভুনা তুলে দিল। প্রিয়তমার দিকে এক পলক তাকিয়ে চিকেন চাপের দিকে নজর দিল। এক পিস মাংস তাহিয়ার পাতে তুলে দেওয়ার সময় বলল, এত লজ্জা পেলে হবে, আমিই তো তোমার নিজস্ব মানুষ। তাহিয়া চোখ তুলে তাকালো। অভিকের মুখভঙ্গি স্বাভাবিক, কোনো দুষ্টুমির আঁচ নেই। তাহিয়া তাকাতেই অভিক স্বাভাবিক স্বরে বলল, এবার খাওয়া শুরু করো। নিজের পাতে খাবার নিয়ে খাওয়াই মন দিল অভিক। চামচ দুটো নিয়ে নিপুণ কৌশলে মাংস ছড়িয়ে খিচুড়ির সাথে খাচ্ছে। তাহিয়া কিছুটা স্বাভাবিক হলো, খাওয়াই মনোযোগ দিল। খাওয়ার মাঝে আকস্মিক বলল, আমার মনে একটা দারুণ আইডিয়া এসেছে, শুনবেন? শোনাও। খিচুড়ির মাঝে চামচ নেড়ে নেড়ে বলল অভিক। তাহিয়া বলল, আমি আপনার বাসায় যাওয়ার পর আপনি যখন আমাকে বকা দিবেন, তখন আমি রেগে আপনার উপরে প্রতিশোধ নিব। কিভাবে? ভুরু কুচকালো অভিক। তাহিয়া মুখ টিপে হেসে বলল, খিচুড়ি রান্না করে, সেই প্রথম দিনের মতো।
অভিক আতঙ্কিত গলায় বলল, আমাকে মেরে ফেলার বুদ্ধি করে আবার দারুণ ট্যাগ লাগানো হচ্ছে। শত্রু ভাবো আমায়? কেউ আমাকে বকলে তখন তাকে আমি শত্রু ভাবি। চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি বকলেই আমি খিচুড়ি রান্না করব। এবার বকা না বকা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠোঁট চেপে হাসলো তাহিয়া। অভিক করুণ চোখে তাকালো, তারপর বলল, তুমি মেয়েটা আসলেই ফাজিল হিয়া। তাহিয়াও তখনকার মতো অভিকের কথার ভঙ্গি নকল করে বলল, বউদের ফাজিল হতে হয়। ফাজিল হওয়া ছাড়া জামাইকে ঠিক করা যায় না। জামাই ঠিক করার দায়িত্বটা আমার কাঁধে। কত মানুষ আমার দিকে চেয়ে আছে। দায়িত্ব পালন না করলে স্ত্রীগত ব্যাপারে প্রশ্ন উঠবে। সেই হিসাবে ফাজিল হওয়াটা বাধ্যতামূলক। অভিক হেসে উঠল আকস্মিক, বলল, কাজে নেমে পড়ুন তবে। আমিও দেখতে চাই আপনি কিভাবে জামাই ঠিক করেন। তবে আমার অভিজ্ঞতা বলছে জামাই ঠিক করতে গিয়ে আপনি নিজেই ঠিক হয়ে যাবেন। দেখা যাক এবার আপনি জামাই ঠিক করেন নাকি জামাই আপনাকে ঠিক করে। তাহিয়া অভিকের দিকে কাঁটা চামচ তাক করে বলল, আমি আপনাকে ঠিক করব। অভিক আবারও আগের রূপে ফিরে গেল। তাহিয়ার তাক করা কাঁটা চামচটা নিজের হাতে থাকা কাঁটা চামচে লাগিয়ে অর্থবহ হেসে বলল, ঘুষ দিলে আমি অনায়াসে ঠিক হয়ে যেতে রাজি আছি। দিবে? তাহিয়া কপট রেগে কিছু বলতে গেল, কিন্তু পারল না। থামতে হলো ওকে। আকস্মিক একটা পুরুষালী গলা ভেসে এলো, তাহিয়া রাইট? দ্বিতীয় পুরুষটির স্বরে নিজের নামটা শুনে বিস্মিত হলো তাহিয়া। বিস্ময়ের মাত্রা চূড়ায় পৌঁছালো যখন স্বরটা অনুসরণ করে পেছনে তাকালো। রেহান। এই অবেলায় কোথা থেকে এলো? ওকে চিনল কিভাবে? কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল তাহিয়া। অভিক তাকিয়ে দেখল শুভ্র বর্ণের একটা অল্প বয়সী ছেলে দাঁড়ানো। পোশাক আশাকে উচ্চবিত্তের ছাপ, ঠোঁটের কোণে হাসি, চোখে মুখে উৎফুল্লতা, যেন হারানো কিছু খুঁজে পেয়েছে। চোখ ফিরিয়ে তাহিয়ার উদ্দেশ্যে বলল, তোমার পরিচিত? তাহিয়া আতঙ্কিত চোখে চাইল। অভিক যদি শোনে এটা রেহান, কেমন রিয়াক্ট করবে বুঝতে পারছে না ও। তাহিয়া অবাক চোখে শুধু তাকিয়ে রইল। আগের থেকে বেশ সুন্দর হয়ে গেছে রেহান, তবে চেহারাটা আগের মতোই আছে। রেহান ভাবল, তাহিয়া ওকে চেনেনি। নিজ থেকেই বলল, আমি রেহান। ভুলে গেলে? এসএসসির আগে তুমি যে স্যারের কাছে টিউশন নিতে না, আমিও তো একই স্যারের কাছে টিউশন নিতাম। সেই রেহান। পছন্দের কথা ইঙ্গিত করল রেহান। অভিক সবে চামচ ভর্তি খিচুড়ি মুখে নিয়ে চিবোতে শুরু করেছে। রেহান নামটা শুনে থেমে গেল। তড়িৎ তাহিয়ার দিকে তাকালো। তাহিয়ার চোখে মুখে কেমন যেন আতঙ্ক। অভিক ভুরু কুচকালো, সচেতন চোখে পরখ করলো তাহিয়াকে। রেহান ওর সিলেবাসের বাইরে। ওকে পড়া অভিকের কর্ম নয়। তাহিয়াকে পড়াই ওর মুখ্য কাজ। এখন স্পষ্ট হবে মেয়েটা ওকে বাস্তবিকভাবে মেনে নিয়েছে নাকি এটা শুধুই আবেগ। রেহানকে দেখে যদি অভিক পিছলে যায় তবে উত্তরটা ইতিবাচক হবে। অভিকের জানা মতে রেহান তাহিয়ার প্রথম ভালোবাসা। অবনীর সাথে বলেছিল রেহানকে পেলেই বিয়ে করে ফেলবে। বিয়ের আগ অবধি রেহানের প্রতি প্রবল অনুভূতি ছিল তাহিয়ার। বিয়ের পর ওর প্রেমে পড়েছে। তখন কি ওর মন থেকে রেহান মুছে গিয়েছে নাকি কি ছিল? প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না। ওর মনে যদি কোনো অনুভূতি থাকে এবং অনুভূতির তাড়নায় যদি ওকে ছেড়ে চলে যায়, তখন ভেতরটা কেঁপে উঠল অভিকের। এই কয়দিনে মেয়েটা হৃদয়ের গহীনে নিজের জায়গা করে নিয়েছে। এখন ছাড়াছাড়ির কথা ভাবতেও বুকটা কাঁপে। এমন কিছু হলে সহ্য করা যাবে কিভাবে? তাহিয়া রেহানের দিকে তাকালো, তারপর সৌজন্যবোধক ভাবে বলল, মনে পড়েছে। রেহান প্রসন্ন হাসলো, চঞ্চল গলায় বলল, কেমন আছো তুমি? আছি ভালো। তুমি ভালো আছো? কৃত্রিম হেসে বলল তাহিয়া। জীবনে প্রথমবার কারোর প্রতি হিংসা হলো অভিকের। রেহানকে তাহিয়ার তুমি সম্বোধন কেন যেন সহ্য হলো না ওর। অসহ্য লাগছে ওর কাছে। কই ওকে তো তুমি সম্বোধন করে না। কোথাকার কোন ছেলের সাথে
যুগের পর দেখা হওয়াতেই তুমি সম্বোধন করছে ফাজিল। মুখভঙ্গি একেবারেই স্বাভাবিক অভিকের, অথচ মনে কত শত ভাবনার বিচরণ করছে। সেই ভাবনাগুলোতে রাগ মেশানো। মুখের খাবারটা গেলা সম্ভব হচ্ছে না। দুজন মানুষ কথা বললে মাঝের জন স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে কথা শোনাটা অভদ্রতা। ভদ্রতার খাতায় নাম লেখানোর ঘোর বিরোধী অভি। ভদ্র স্বভাবী ছেলেটা দৃষ্টি নামালো, প্লেটে দৃষ্টি রেখে চামচ দিয়ে খাবার নেড়ে গেল। তবে ঘোর বিরোধিতা ভুলে অভদ্রতার অধ্যায়ে গিয়ে কানটাকে ঠিকই তাহিয়ার কথার মাঝে পাঠালো। রেহান জবাব দিল, যা ভালো ছিলাম, তোমায় দেখে ভালো লাগার পরিমাণটা আরো বেড়ে গিয়েছে। তা এখানে কিভাবে? লাঞ্চে এসেছি। অভিকের দিকে ইশারা করলো তাহিয়া। রেহান এবার অভিককে পরখ করলো, তারপর অভিকের কাঙ্ক্ষিত প্রশ্নটা করলো, কার সাথে এসেছো আর উনি কে? অভিক চামচ নাড়ানো বন্ধ করে নিশ্চল বসে রইল। তার অনুভূতিটা এখন ক্রিকেট ম্যাচের শেষ বল করার আগে গ্যালারি ভর্তি দর্শকের মতো। এই বলে হয় হার নয় জিত। তাহিয়া যদি এখন স্পষ্ট উত্তর না দেয় তবে অনেক কিছুই বোঝা হয়ে যাবে ওর। তাহিয়া উত্তর দিতে সময় নিচ্ছে, কাচুমাচু করছে। অভিকের হৃদস্পন্দন বাড়ছে ভয়ে। কিন্তু সে তো ভয় পায় না। আজ হঠাৎ ভয়েরা জেঁকে ধরল কেন? কি কারণে? আপনজন হারানোর ভয়ে? হয়তোবা। অভিকের মন থেকে তড়িৎ ভয়েরা চলে গেল যখন তাহিয়া মুখ খুলল। শ্বাসরুদ্ধকর মুহূর্তের ইতি টেনে তাহিয়া বলল, আমার জীবন সঙ্গী। তাহিয়ার স্বরে দ্বিধা নেই, আছে দৃঢ়তা। অভিকের হৃদয়ে শীতলতা ছুঁয়ে গেল। এতটা প্রশান্তি ইতিপূর্বে তাকে স্পর্শ করতে পেরেছিল কি কখনো? হয়তো না। অভিক তৎক্ষণাৎই চোখ তুলে তাকালো। তাহিয়ার ঠোঁটের কোণে হাসি, গাল দুটোয় লাজুক ভাব। দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ। চোখাচোখি হতেই অভিক হাসি ফেরত দিল। সে হাসিটা বিজয়ের, প্রশান্তির, যেই হাসির আগমন অন্তরের অন্তরস্থল থেকে হয়। রেহান অবাক হয়ে বলল, বিয়ে করে ফেলেছো তুমি? হ্যাঁ। তড়িৎ মাথা নাড়ালো তাহিয়া। রেহানের চোখে হতাশা। এতকাল খুঁজে মেয়েটাকে যেই পাওয়া গেল, তাও বিবাহিত। ওর কষ্ট হলো। প্রকাশ না করে সৌজন্য বোধে অভিকের সাথে কুশল বিনিময় করলো। তাহিয়ার দিকে তাকিয়ে বলল, লাভ ম্যারেজ? রেহান জানতো কোনো একটা সময় ওর জন্য তাহিয়ার মনে অনুভূতি ছিল। সেই অনুভূতি কতখানি গভীর যাচাই করতে ইচ্ছে করলো ওর। ওর পরে অন্য কাউকে জীবনে জড়িয়েছে কিনা সেটা জানতেও কৌতূহলী হলো মন। তাহিয়া অভিকের দিকে তাকালো, চমৎকার হেসে বলল, লাভ আফটার অল ম্যারেজ। সুন্দর শোনালো কথাটা। তারপর অভিক হাসলো আবার। রেহান বুঝলো না সেই কথার সারমর্ম। ভুরু কুঁচকালো। সামনে বসা দম্পতি তখন হাসি বিনিময়ে ব্যস্ত। তাদের হাসি বলে দিচ্ছে কতখানি প্রেম তাদের মাঝে, কতটা সুখে আছে তারা। রেহান, ভালো থেকো বলেই দ্রুত বিদায় নিয়ে বেরিয়ে গেল। রেহান যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তাহিয়া। চঞ্চল গলায় বলে ফেলল, যাক, চলে গেছে। আমি যে ভয় পেয়েছিলাম। অভিক ভুরু কুঁচকাল। কেন? আপনি আবার যদি আমায় ভুলটুল বোঝেন এটা ভেবেই আমার অন্তরাত্মা কাঁপছিল। ওর জন্য আমার কোনো এক সময় হালকা অনুভূতি ছিল, সেটা মোহ মাত্র। তবে যা সময়ের সাথে সাথে কেটে গিয়েছে। আজ ওকে দেখে আমার বিন্দু মাত্র আফসোস হয়নি, শুধুমাত্র আপনার ভুল বোঝার আতঙ্ক চেপেছে। আমার মনে ওর জন্য এক বিন্দু পরিমাণও অনুভূতি নেই। আমার অনুভূতিগুলো আপনিময়। প্লিজ ভুল বুঝবেন না আমায়। আমি ভীষণ কষ্ট পাবো। তাহিয়া অভিকের হাত ধরে করুণ গলায় কথাগুলো বলে গেল। মেয়েটা ভয়ে কাচুমাচু করছিল, আর সময়ও ওর কথা ভেবে নিয়েছিল। কি আনন্দের কথা! মেয়েটা ওকে ভালোবাসি বলেনি, অথচ সব অনুভূতি প্রকাশ করে ফেলেছে। অভিক তাহিয়ার চোখে হারানো ভয় দেখতে পেল। সেই ভয়ে একটু আগে নিজে তটস্থ ছিল। সেই ভয়, ভয়ের পেছনে সৌন্দর্য থাকে, চমৎকার সৌন্দর্য।
এই সৌন্দর্য অভিককে বাকরুদ্ধ করে দিল। কথা বলতে পারলো না কিছুক্ষণ। তাহিয়া যদি ওর গলা জড়িয়ে ধরে ভালোবাসি বলতো, তবেও এতটা প্রশান্তি আসতো না যতটা ছোট্ট ওই স্বীকারোক্তিতে ছিল। অভিকের মনে পড়ে না শেষ কবে এতটা সে খুশি হয়েছিল। আগে ভয়ে, এখন খুশিতে খাবার নামলো না গলা দিয়ে। এই মুহূর্তে একটা কাজ না করলেই নয়। ইশারারই ওয়েটারকে বিল আনতে বলল। ওয়েটার বিল নিয়ে এলে ঝটপট ওয়ালেট থেকে টাকাটা বের করে কার্ডে রেখে তড়িৎ উঠে দাঁড়ালো সে। তাহিয়ার উদ্দেশ্যে ছোট্ট করে বলল, চলো। ভয়ে তাহিয়ার অন্তরাত্মা কেঁপে উঠল। সে ধরেই নিল অভিক ওকে ভুল বুঝেছে, নয়তো খাওয়া ছেড়ে যাওয়ার কথা কেন বলবে। কিন্তু একটু আগেই তো হাসছিল। তবে কি শুধুমাত্র রেহানকে দেখানোর জন্য? মূলত উনি ভুল বুঝেছেন। গলা শুকিয়ে যাচ্ছে তাহিয়ার, হৃৎপিণ্ড লাফাচ্ছে, শরীর কাঁপছে। হারানোর ভয়টা এতটাই গ্রাস করে ফেলেছে ওকে। অভিক আগে আগে হাঁটা ধরল, তাহিয়ার হাত ধরল না। চোখে সর্ষ ফুল দেখল তাহিয়া। এই মুহূর্তটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল অভিকের প্রতি ওর অনুভূতি ঠিক কতটুকু, অভিকের ভাবনার সাথে কতটা জুড়ে আছে সে, অভিকের ভাবনা কতটা ইফেক্ট করে ওকে। দুই পক্ষীয় রাগে কথা বলা বন্ধ করে রাখা যায়, কিন্তু এক পাখির রাগে কি দূরে থাকা যায়? যদি অপর পক্ষের অনুভূতি পরিপূর্ণ হয়, তবে কি থাকা যায়? বিরহ মেনে নেওয়া যায়? লোকটা যদি এখন ভুল বুঝে দূরে সরে যায়, তখন কি করবে ও? লোকটা অভ্যাসে পরিণত হয়েছে, নিত্য রুটিন ওকে লাগবেই। রাগহীন এই বিরহ সইতে পারবে না, একেবারেই না। চোখ বেয়ে অশ্রু গড়ালো আবেগী তাহিয়ার। কলেজ থেকে আসার সময় রেস্টুরেন্টে নামার আগে অভিক দরজা খুলে দিয়েছে। আগে তাহিয়া উঠে বসেছে, তারপর অভিক বসেছে পাশে। অথচ এখন লোকটা ওর অপেক্ষা না করে নিজেই উঠে বসে গেল, দরজাটাও অবধি খুলে রাখলো না। সন্দেহগুলোকে নিত্য সত্য প্রমাণিত হতে দেখে ডুকরে কেঁদে উঠল তাহিয়া। গাড়িতে উঠে কান্না মাখা গলায় বলল, সত্যি ওর জন্য আমার মনে কিছুই নেই, ভুল বুঝবেন না। আমার সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে। আমি কথার মাঝে থামতে হলো তাহিয়াকে। বাধ্য হলো বাধ্যকারী অভিক। আকস্মিক টেনে বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বসলো। তারপর আবারও আগলে নিল শক্তভাবে, যেন বাঁধন ছেড়ে যেতে না পারে। মুখে কিছুই বলল না, অনুভূতিগুলোকে মুখে প্রকাশ করতে পারছিল না তখন। কাজটা অবস্যালম্বী হয়ে উঠেছিল, তাই রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে এসেছে। অথচ তাহিয়া কি সব ভেবে বসলো। শেষ মুহূর্তে এসে কেঁদেও দিয়েছে, এখনো কাঁপছে থর থর করে। আগে তাহিয়ার কাঁপাকাঁপিটা বিরক্ত করতো অভিককে, আজ এত প্রশান্তি দিল কেন? আজ অস্বস্তির বদলে ওর প্রতি অনুভূতি ছিল বলে। কাঁপাকাঁপির কারণ ওকে হারানোর ভয় ছিল বলে হয়তোবা। তাহিয়া স্তব্ধ। আকস্মিক ঘটা ঘটনাটা অকল্পনীয় ছিল। মনে একটাই কথা ভাসছে, ভুল বুঝলে উনি আমাকে জড়িয়ে নিতেন না। তার মানে ভুল বোঝেননি। ভাবতেই কান্না হাসিতে মেতে উঠল তাহিয়া। কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি? অভিক তাহিয়ার মাথায় অধর ছোঁয়ালো, মিষ্টি হেসে বলল, ভুল বুঝিনি। হঠাৎ কেন যেন তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো, তাই চলে এলাম। তাহিয়া আবারও কাঁদল, এবার ভয় নয়, খুশিতে। অবিশ্বাস্য গলায় বলল, সত্যি? অভিক হাসলো আবার। আজ ওর খুশির দিন, হাসার দিন। আজ শুধু হাসবে, কারণে অকারণে বাঁধহীনভাবে হাসবে। তাহিয়ার ভয় কাটল, বলল, ভয়ে আমার প্রাণ ভোমরা উড়ে যাচ্ছিল। অভিক নিজের অনুভূতিটা সরাসরি প্রকাশ করলো না, ঘুরিয়ে বলল, রেহান আশায় কিন্তু লাভ হয়েছে। তাহিয়া আকস্মিক রেগে গেল, সরে বসে বলল, কত সময় সুন্দর কাটছিল আমাদের, এসেই তো সব ভেস্তে দিল। আপনি লাভ পেলেন কোথায় এখানে? আমাদের সম্পর্কে স্বচ্ছতা তো ছিলই, রেহান আসার পর অনুভূতির স্বচ্ছতাটাও এসে গেল। কত কি বুঝিয়ে দিল। আজ রেহানের আসার প্রয়োজন ছিল, ভীষণ প্রয়োজন।
সম্পর্কের শুরুতেই তৃতীয় ব্যক্তির বিদায় হলো। বুঝিয়ে গেল আমার আর হিয়া রানীর মাঝে তৃতীয় ব্যক্তির কোনো স্থান নেই। হাসির রেখা টেনে কোমল স্বরে বলল অভিক। রেহানের আগমনের লাভক্ষণ নেই, একেবারে টের পাচ্ছে সে। রেহান বুঝিয়ে গেল একে অপরের প্রতি অনুভূতি, ভালোবাসা। অভিককে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল মেয়েটা ওর হৃদয়ে কতখানি জায়গা জুড়ে আছে। আবার তাহিয়ার উত্তরে তাহিয়ার জন্য ভালোবাসারও বৃদ্ধি করেছে। হারানোর ভয় জাগিয়ে এক মুহূর্তে অনুভূতির পাল্লা ভারী করেছে। তাহিয়া ভাবল আসলেই তো অনেক কিছু বুঝতে পেরেছে, অনুভূতিগুলো পরিষ্কার হয়েছে, মনটাকে পড়তে পেরেছে, কত কথা জেনেছে। অভিকের প্রতি ওর অনুভূতি টের পেয়েছে। ভাবনার মাঝেই হেসে উঠল তাহিয়া, উৎফুল্ল মনে বলল আসলে লাভ হয়েছে। অভিক পকেট থেকে একটা বাক্স বের করলো, ফিঙ্গার রিং বাক্স। বাক্সের ভেতরে একটা রূপালি রিং, মাঝে একটা ছোট্ট হীরার পাথর। গাড়ির ভেতরে অন্ধকার, আলোকহীন গাড়িটায় আলো দিতেই যেন বিদ্যুৎ চমকালো। তখনই সেই আলোতে অভিক তাহিয়ার বাঁ হাতের অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দিল। কাজটা করলো সেকেন্ড 20-এ। তাহিয়া আজ অবাক হওয়ার দিন, সে পাল্লা দিয়ে অবাক হবে। এই যে আবারও অবাক হলো, অবাক হয়ে চাইল অভিকের পানে। হঠাৎ এটা কেন? গাড়ির ভেতরে আধার ছেয়ে গেল। অভিক আধারে দ্বিতীয়বার আগলে নিল প্রিয়তমাকে, গভীর গলায় বলল বিয়ের উপহার দেওয়া হয়নি তোমায়, তখন দেওয়ার মতো অনুভূতি বা পরিস্থিতি ছিল না। ভেবে রেখেছিলাম অনুভূতিতে ঠাসা একটা সুদিনে চমৎকার মুহূর্তে পরিয়ে দিব এই আংটিটা। আমার মন হচ্ছে এর চেয়ে সুদিন আর দুটো হবে না, তাই আজ আমি পরিয়ে দিলাম। লোকটা ভালোবাসি বলল না, সুদিন বলেই সব বুঝিয়ে দিল। তাহিয়া হাসল, অন্ধকারে আংটিটা ছুঁয়ে দেখল, চুমু খেল। অভিক হাসল টের পেয়ে। তাহিয়া প্রশ্ন করল আপনি আংটি নিয়ে ঘোরেন নাকি? আজ কেন যেন বের হওয়ার আগে পকেটে নিয়েছিলাম, কাকতালীয়ভাবে সুদিনটা আজই এলো। এই সুদিনে আমি কি দিব আপনাকে বলেন? আমার কাছে তো কিছুই নেই। হতাশা ঝরে গেল তাহিয়ার স্বরে। অভিক হেসে তাহিয়ার গালটা টেনে বলল স্ত্রীদের প্রতি স্বামীদের খুব বেশি চাওয়া থাকে না, উপহার পাওয়ার আশা থাকে না। তারা চায় শুধু তার স্ত্রী তার প্রতি একটু আগ্রহ, যত্ন, অনুভূতি বোঝার চেষ্টাকারী হোক। লক্ষ কোটি থাকার পরেও তার চেয়ে দামি এগুলো হচ্ছে স্বামীর কাছে বেশি। তুমি না হয় সেইগুলোই আমাকে দিও। লোকটা এত সুন্দর করে কথা বলে কেন? সে তো পারে না। একটা মানুষকে এত সুন্দর করে কথা বলতে হবে কেন? প্রতিটা কথাই মুগ্ধ করতে হবে কেন? মুগ্ধতার সিস্টেম অকেজো হওয়ার জো হবে যে কোনো সময়। এটা উচিত নয়, একদমই না। হেসেই কত কি ভেবে গেল তাহিয়া। বৃষ্টির বেগ কমে এলো, আলোকিত হতে শুরু করলো চারপাশ। গাড়িটা তখনও রেস্টুরেন্টের সামনেই দাঁড় করানো। গাড়ি চলছে না। পরখ করে দেখা গেল চালকের আসনে চালক নেই। তাহিয়া হকচকিয়ে বলল ড্রাইভার কোথায়? তাহিয়ার কপালে আসা চুল সরিয়ে দিয়ে অভিক বলল মিয়া বিবির একান্ত সময়ে তৃতীয় ব্যক্তি থাকতে নেই, ড্রাইভার লাঞ্চ করছে রেস্টুরেন্টে। তাহিয়া হাসল, লোকটা আটঘাট বেঁধেই নেমেছে। তবে বাইরের দিকে তাকিয়ে বলল বৃষ্টি তো কমে গিয়েছে, এখন কি বাসায় ফিরবো? আজ কোনো বাসায় ফেরাফিরি হবে না, এই বৃষ্টির স্নাত শহরে ঘোরাঘুরি হবে। এটা কি সুদিনের পুরস্কার? হ্যাঁ। অভিক শব্দযোগে হাসল। ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলল। এলো। গাড়ি চলতে শুরু করলো। বৃষ্টির পর আকাশটা নীল হলো, রংধনু উকি দিল আকাশের বুকে। বৃষ্টির পর সুদিন এলো তাহিয়ার দিন পঞ্জিকায়। আকাশ যখন রংধনুতে মাতানো, তাহিয়া অভিক তখন সাতরঙা অনুভূতিতে মাতল। গোধূলি নেমেছে সেই ক্ষণে, বৃষ্টি থামার নামটি নেই। প্রবল বৃষ্টির সাথে ঝড় বজ্রপাত যোগ হয়েছে। অভিকের ভাবনা ছিল সারাদিন ঘুরে একেবারে ডিনার করে বাসায় ফিরবে, কিন্তু বৃষ্টি তা হতে দিল কই।
সারা বিকেল ঘুরে সন্ধ্যা নামতেই ঝড়ের তাণ্ডব শুরু হলো। ওরা তখন গাড়িতে বসে আছে। রাস্তায় গাছপালা ভেঙে ভেঙে পড়ছে। ড্রাইভারকে বলে একটা রাস্তার পাশে গাড়ি দাঁড় করালো অভিক। এখন গাড়ি চালানোটা ঝুঁকিপূর্ণ কাজ হবে, যদিও থেমে থাকাও ঝুঁকি হবে। যে কোনো সময় গাছ ভেঙে গাড়ির ওপরে পড়ার আশঙ্কা প্রবল, মৃত্যুও হতে পারে। বছর 30-এর চালক ফাইসাল সামনে এসে প্রকৃতি দেখতে দেখতে দোয়া পড়ছে, প্রার্থনা করছে নিরাপদে বাড়ি ফেরার। বাসায় ছোট ছোট দুটো বাচ্চা আছে। রাত নামলেই বাচ্চা দুটো অপেক্ষা করে বসে থাকে, কখন বাবা ফিরবে, কখন বাবা ছেলের কোলে চড়বে, বাবার আনা চকলেটের চিপস খাবে। বউটাও দরজার দিকে তাকিয়ে থাকে, তাকে ছাড়া রাতের খাবারটাও মুখে নেয় না। ঝড়ের কবলে পড়ে তার কিছু হলে বউ বাচ্চাটার কি হবে? সে ছাড়া যে বউ বাচ্চার কেউ নেই। কত ভাবনা আসছে মনে, ভয়ে আত্মা কাঁপছে, দোয়া পড়ছে বারবার। ফাইসালের চিন্তা সুস্থভাবে স্ত্রীর কাছে পৌঁছানো। গাড়ির পেছনের সিটে বসা অভিকের চিন্তা সুস্থভাবে স্ত্রীকে বাসায় পৌঁছে দেওয়া। ওর কিছু হলে সমস্যা নেই, কিন্তু ওর হিয়া রানীর যেন কোনো ক্ষতি না হয়। মেয়েটা ভয়ে কুঁকড়ে আছে, অভিকের বুকে ঘাপটি মেরে বসে আছে। ভয়ঙ্কর বজ্রধ্বনিতে কেঁপে উঠছে। বজ্রধ্বনিগুলো যেন খুব কাছে পড়ছে, কানের পাশে এগিয়ে আসছে ওদের গাড়ির দিকে। ভয়ঙ্কর শব্দে তাহিয়া অভিকের হাত খামছে ধরছে বারংবার। অভিক নিবিড়ভাবে আগলে রেখেছে প্রিয়তমাকে, ওর মুখটা পাংশুটে। বজ্রধ্বনিতে ওর অন্তর আত্মা কাঁপছে, শীতটাও পড়ছে অনেক। পরিকল্পনা ছাড়া আশায় গরম কাপড়ও পরে আসেনি সে। ঠান্ডায় হাত পায়ের রক্ত জমাট বাঁধার উপক্রম। এত ভয়ানক পরিস্থিতিতে ইতিপূর্বে পড়েনিও। ঝড়ের সময় বাসায় থেকেছে, মাথা কাঁথা মুড়িয়ে আরাম করে ঘুমিয়েছে, তাই কখনো ঝড়ের কবলে পড়েনি। ও দোয়া ইউনুস পড়ছে শুধু। তাহিয়াকে বারবার সাহস যোগাচ্ছে, কিছুই হবে না, দোয়া পড়ো, আল্লাহ রক্ষা করবেন। তাহিয়া কাপা স্বরে দোয়া পড়ছে। মিনিট 20 চলল এই কঠিন পরিস্থিতি। তারপর ঝড়ের বেগ কমে এলো, বৃষ্টিও থেমে গেছে, তবে পরিবেশ গুমোট। এই ঝড়ের পূর্বাভাস। অভিক বাইরের দিকে তাকিয়ে বলল, ফাইসাল, গাড়ি স্টার্ট দাও দ্রুত, যখন তখন আবারও ঝড় শুরু হবে। এখন আমাদের ওই দিকে যাওয়া ঠিক হবে না। তাহিয়াদের এলাকার দিকে এগো, এখান থেকে কাছেই হবে, যত দ্রুত পারো। অভিক ওদের বাসায় যাবে। ভয়ের মাঝে খুশি হানা দিল তাহিয়ার মনে। ভাগ্য সুপ্রসন্ন ছিল বলে পরবর্তী ঝড়ের আগে তাহিয়াদের বাসার গেটে পৌঁছে গেল। এতক্ষণে অন্তরাত্মা কাঁপানো ভয় থেকে বেরোলো তাহিয়া, স্বস্তির নিঃশ্বাস ফেলল, অভিক থেকে সরে বসলো, স্বাভাবিক হলো। গাড়ি পার্ক করার সময় আকাশ কেঁপে বৃষ্টি নামলো, আবার ঝুম বৃষ্টি। অভিক ফাইসালের উদ্দেশ্যে বলল, গাড়িতে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র থাকলে নিয়ে বের হও ফাইসাল, এখান থেকে আবার বাড়ি ফিরবে কিভাবে? এই চিন্তায় অস্থির ফাইসাল অভিকের কথা শুনে প্রশ্ন করলো, কেন স্যার? কারণ তুমিও এখন আমাদের সাথে বাসায় যাচ্ছ। মনে হচ্ছে না এই ঝড় সহজে থামবে বলে। ঝড়ের মাঝে গাড়িতে বসে থাকা নিরাপদ নয়, আর এই ঝড় পেরিয়ে বাসায় যাওয়াটাও সম্ভব নয়। তাই তাহিয়ার বাসায় চলো, সকালে আমার সাথে একসাথে ফিরে যেও, ধীর স্বরে বলল অভিক। ফাইসাল আমতা আমতা করে বলল, তা কিভাবে হয়? আমি কিভাবে বাসায়? তুমি আমার অধীনে থাকা অবস্থায় তোমার নিরাপত্তার ব্যবস্থা করা আমার দায়িত্ব। গাড়ির সুস্থতা থেকে তোমার সুস্থতা অতি জরুরি। এই ঝড়ে আমি বাসায় ঘুমাবো, আর তুমি গাড়িতে বসে মৃত্যুর প্রহর গুনবে, তা তো হবে না। চলো বাসায় চলো, বিয়েতে তোমায় দাওয়াত দিতে পারিনি, এই উপলক্ষে চলো, শ্বশুর বাসা থেকে দাওয়াত খেয়ে এসো। আর অভিক ফাইসালের কাঁধ চাপড়ালো। পারতপক্ষে বিকালে মাহমুদা ফোন করেছিল, বলেছিলেন ঝড় বেড়ে গেলে যেন দ্রুত বাসায় ফেরে আর ড্রাইভারকেও নিয়ে যায়। মাহমুদার পক্ষ থেকে অনুমতি পেয়েই জোর করছে অভিক, নয়তো অনুমতি ছাড়া অচেনা কাউকে বাসায় নেওয়ার বিপক্ষেও। অভিকের অমায়িক ব্যবহারে মুগ্ধ হলো ফাইসাল। এর আগে আরো কয়েকজনের পারিবারিক গাড়ি চালিয়েছে সে, কেউ তার সাথে এমন ব্যবহার করেনি।
সবার চিন্তা ছিল গাড়ি নিয়ে, চালক নিয়ে নয়। এমন অনেক রাত গেছে যখন ঝড়ে আটকে গাড়িতেই রাত পার করতে হয়েছে ওকে। মালিক পক্ষ কখনো ঠিক আছে কিনা সেটা জিজ্ঞাসা করেনি, শুধু বজ্রপাতের সময় জানালা দিয়ে উকি মেরে মেরে দেখেছে। বিল্ডিং এর সামনে দাঁড়ানো গাড়ির ওপর বজ্রপাত পড়লো না তো? প্রাণপ্রিয় গাড়ির ক্ষতি হলো না তো? কেউ উকি দিয়ে দেখেনি গাড়ির ভেতরের প্রাণটা জীবিত আছে কিনা। চালক শ্রেণীর মানুষকে উচ্চবিত্তরা মানুষ আর কি বা ভাবে। এই প্রথম কেউ গাড়ির কথা না ভেবে ওর কথা ভাবলো। মনের শীতলতা সেয়ে গেল ফয়সালের। এত আনন্দ, এত খুশি লাগলো যে চোখে পানি চলে এলো। দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। তবে ফয়সাল তাহিয়ার দিকে তাকালো। যার বাসা সে তো বলছে না, পরে গেলে যদি কিছু বলে। তাহিয়াও জোর করলো যেতে। চলুন ভাইয়া। খুশি মনে গাড়ি থেকে নামলো ফয়সাল। তাহিয়াকে নিয়ে অভিক বেরোলো সবে। পার্কিং এরিয়া থেকে বিল্ডিং এর নিচে পৌঁছাতে গিয়ে কাক ভেজা হয়ে গেল। তাহিয়া জামা ভিজে গায়ের সাথে মিশে গেছে। সিঁড়ি রুমের লাইটে অভিক তা পরখ করলো। তুমি যত দ্রুত পারো উপরে ওঠো, বাসায় পৌঁছে সবার আগে চেঞ্জ করবে, তারপর মাথা মুছবে, নয়তো ঠান্ডা লেগে যাবে। একা কেন যাব? আপনি যাবেন না? তড়িৎ প্রশ্ন করলো তাহিয়া। অভিক ধীরে বলল, আসবো। ফয়সাল এখন আমাদের মেহমান। মেহমান দাঁড় করিয়ে একা চলে যাওয়া অভদ্রতা। ওকে বাসা অবধি দিয়ে যায়। ফয়সাল গাড়ি লক করছে। অভিক সেই দিকে তাকিয়ে আছে। তাহিয়া হাঁটা ধরলো। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাসলো। লোকটা শুধু ওর প্রতি দায়িত্ববান নয়, আশেপাশের সবার প্রতি দায়িত্ববান। একজন ছেলে, একজন ভাই, একজন স্বামী, একজন জামাতা, একজন ভগ্নিপতি, একজন শিক্ষক, একজন মালিক। সব দিক দিয়েই সে দায়িত্ববান। তার উপরে অর্পিত সব দায়িত্ব তিনি নিপুণভাবে পালন করেন। একজন মানুষকে আদর্শ উপাধি দেওয়ার জন্য কোনো একদিকে ভালো হওয়া যথেষ্ট নয়। সব দিক বিবেচনায় ভালো হলে তাকে আদর্শ মানুষ বলা যায়। সেই হিসাবে অভিক আদর্শ মানুষ। তাহিয়া বিড়বিড়ালো, মাই সুপার হিরো। নিজেই হেসে বলল। দায়িত্ববান ব্যক্তির সংস্পর্শে থেকে তাহিয়ার মাঝেও দায়িত্ববোধ চাপলো। দ্রুত বাসায় ফিরে চেঞ্জ করলো। মাথা মুছতে মুছতে মায়ের রুমে গেল। মাকে জানালো ওদের আসার কথা। মাহমুদা দ্রুত পা ফেললেন রান্নাঘরের দিকে, রাতের খাবারের আয়োজন করতে। রিনাকে কাজে লাগিয়ে নিজেও হাত দিলেন। তাহিয়া মায়ের কাছে গিয়ে বলল, মা, ফ্রিজে হাঁসের মাংস আছে? মাহমুদা ভাবলেন, তারপর বললেন, আছে কেন, রান্না করতে হবে? আমি তো মুরগির রান্না কথা ভাবছি রে। স্যারের হাঁসের মাংস খুব পছন্দ, মুরগি বাদ দিয়ে হাঁসের মাংস রান্না করো, ধীরে বলল তাহিয়া। মাহমুদার চমৎকার লাগলো কথাটা শুনতে। মেয়েটার স্বামীর খেয়াল রাখতে শুরু করেছে তবে। তিনি প্রসন্ন হাসলেন, বলেন, আচ্ছা, আর কিছু করা লাগবে? আর চা লাগবে, ওনার জন্য গ্রিন টি, ফয়সাল ভাইয়ার জন্য শুধু দুধ চা। মাহমুদা এবারও হাসলেন, হয়ে যাবে, তুই যা, দেখ ওরা এলো কিনা। তাহিয়া দ্রুত বের হলো রান্নাঘর থেকে। তুহিনের রুমে গিয়ে তুহিনের উদ্দেশ্যে বলো, স্যারের ড্রাইভার আসছে বাসায়, আমাদের বাসায় ভিজে থাকবে। ভিজে গিয়েছে ফয়সাল, আর উনি এলে তুই তোর রুমে নিয়ে আসবি, তোর শার্ট প্যান্ট দিবি চেঞ্জ করতে, ঠান্ডা পড়েছে, চাদরও দিস। তুহিন পড়ছিল, পড়া থামিয়ে বলো, আমার জামা কাপড় সব তো দান করে দিবি দেখি। এক স্যুট ড্রাইভারের জন্য, এক স্যুট তোর জামাইয়ের জন্য। আর কখনো না এসে তুই বলিস, তুহিন, আজ তোর শার্ট প্যান্ট পরতে ইচ্ছে করছে রে, দে তো। সময় অসময়ে এই ছেলের মজা করার অভ্যাস আর গেল না। আবারও ঝগড়ার সুতো টানছে। তাহিয়ার এখন ঝগড়া করার কোনো মনোভাব নেই। কত কাজ ওর কাঁধে। ও ব্যস্ত ভঙ্গিতে বিছানায় ঝাড়ু হাতে নিল। বিছানা ঝাড়তে ঝাড়তে বলো, তোর জামা কাপড় লাগলে আমি কিনে দেব, এক স্যুট দে শুধু, আর ফয়সাল ভাইয়ার জন্য লাগবে। আমার জামাইয়ের ব্যাপার আমি সামলে নিব, এতে তোর সাহায্য লাগবে না। তাহিয়াকে ইতিপূর্বে কখনো ওর রুম গোছাতে দেখেনি তুহিন। আজ প্রথম দায়িত্ব নিয়ে সব গোছাতে দেখলো। সংসারী মেয়ের মতো করে দৌড়াদৌড়ি করছে আর ঝগড়ুটে বোনটা। তুহিন অবাক চোখে দেখে গেল, হাসলো। বোনটা গুছিয়ে যেতে শুরু করেছে। ভালোই।
তুহিনের রুম থেকে বেরিয়ে বসার ঘরের দিকে এগোলো তাহিয়া। অভিক, ফয়সাল সবে এসে পৌঁছেছে। তাহিয়া মাথায় ঘোমটা টেনে গেল ভেতরে। ফয়সালের উদ্দেশ্যে বলল, ভাইয়া আমি তুহিনের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর তুহিনকে ডেকে ফয়সালকে নিয়ে যেতে বলল। ফয়সাল তুহিনের সাথে যাওয়ার পর অভিকের উদ্দেশ্যে বলল, আপনি আসুন আমার সাথে। অভিক ভুরু কুচকাল। তাহিয়ার ব্যবহারে খুশি হয়েছে সে। দায়িত্ব নিতে শিখে গেছে মেয়েটা, ভালো দিক। কথা না বাড়িয়ে তাহিয়ার অনুসরণ করলো। তাহিয়া ওর রুমে প্রবেশ করলো। অভিক গেল পিছু। পুরো গা ভিজে জবজবে হয়ে গিয়েছে, মাথা চুবিয়ে পানি পড়ছে। চেঞ্জ করে কি পরবে এই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে ওর। এই বাসায় আগে থাকা হয়নি বিধায় কোনো জামা কাপড় নেই। তার চিন্তা অবসানে তাহিয়া এসে সামনে দাঁড়ালো। অভিকের দিকে একটা প্যান্ট বাড়িয়ে দিয়ে বলো, চেঞ্জ করে নিন। অভিক আবারও ভুরু কুচকালো। প্যাকেট হাতে নিয়ে চাইলো, খুলে দেখলো সাদা ক্যাজুয়াল টি শার্ট আর কালো প্যান্ট। একবার পকেটের দিকে চাইলো, দ্বিতীয়বার তাহিয়ার দিকে, আর বলল, এগুলো কোথা থেকে এলো? আমি দুদিন আগে নিয়েছিলাম আপনার জন্য, ধীর স্বরে বলল তাহিয়া। অভিক অবাক স্বরে বলল, আমার জন্য? তাহিয়া মাথা নাড়ালো। অভিক ভুরু উঁচিয়ে বলল, কি মনে করে কেনা হয়েছে? উপহার দেওয়ার ইচ্ছা বা অধিকার শুধুই কি আপনার আছে, আমার নেই? আমারও তো ইচ্ছে হয় আপনাকে উপহার দিতে, অনেক অনেক উপহার দিতে, কিন্তু আমার নিজস্ব কোনো আয় নেই বলেই তো পারি না। হতাশার সুরে বলল তাহিয়া। অভিক হাসলো। তাই এগুলোর টাকা কোথা থেকে এলো শুনি? টাকা জমানোর শখ আছে আমার, দুটো ব্যাংক আছে। আম্মু আমাকে যে টিফিনের টাকা দেয় না, সেগুলো বেঁচে গেলে আমি ব্যাংকে রেখে দেই। প্রায় 1 বছর হয়েছে ব্যাংকটা ভাঙা হয়নি। দুদিন আগেই ওগুলো ভেঙে টাকা বের করেছি। তারপর ওই টাকা দিয়ে আপনার জন্য এগুলো কিনেছি। ভেবেছিলাম একটা ঘড়ি কিনবো, কিন্তু আপনি তো সস্তা ঘড়ি পরেন না। আমার দেওয়া ঘড়ি যদি না পরেন, তাই কিনিনি। তাহিয়ার গলাটা চঞ্চল শোনালো। এক বাক্যের জবাব দেওয়ার স্থানে কতগুলো কথা বলে গেল। অভিকের খারাপ লাগলো না। টিফিনের জমানো টাকা দিয়ে ওর জন্য উপহার কিনেছে মেয়েটা। অভিকের কি যে ভালো লাগলো কথাটা শুনে। ওর মনে হলো এর চেয়ে মূল্যবান উপহার হতেই পারে না। এই উপহারে একটা মানুষের অনেক আবেগ জড়িয়ে আছে। কাউকে উপহার দিতে ভালো লাগে ওর, এতে এক ধরনের তৃপ্তি আছে। কিন্তু এই প্রথম অনুধাবন করলো শুধু উপহার দেওয়া নয়, নেওয়ার মাঝেও তৃপ্তি আছে। তা যদি হয় কোনো বিশেষ মানুষের, তাহলে তো কথাই নেই। অভিক হাসলো, পোশাক খুলে হাতে নিল, ছুঁয়ে আবারও হাসলো, বলল, উপহারের ক্ষেত্রে মূল্যর চেয়ে আবেগের প্রাধান্যতা বেশি। দাম যেমনই হোক, ওটা বিশেষ হয়। এই যে তোমার দেওয়া পোশাকটা আমার কাছে কিন্তু বিশেষ, লাখ টাকা মূল্যের। তুমি যাই দাও আমি হাসি মুখে নিব। তাই আগামীতে দামের ব্যাপারটা আনবে না। তবে লক্ষ্য রাখবে, নিজেকে কষ্ট দিয়ে নেওয়া যাবে না, এতে আমি কষ্ট পাবো। থেমে বলল, আমি দ্রুত চেঞ্জ করে আসি, কেমন হয়েছে বললা না? আর কিন্তু ওর আগ্রহ সব প্রকাশ করে দিল। অভিক চেঞ্জ করে আসলো দ্রুত। তাহিয়া রুমে দাঁড়িয়ে আছে, হাতে চায়ের কাপ। অভিককে দেখে উদ্গ্রীব হয়ে বলল, ঠিকঠাক হয়েছে? অভিক মাথা মুছতেছিল। তাহিয়ার কথা শুনে টাওয়ালটা গলায় ঝুলিয়ে এগিয়ে এলো ওর দিকে, মুখোমুখি দাঁড়িয়ে বলল, নিজেই দেখো। তাহিয়া দেখলো লাজুক চোখে, তারপর বলল, ভালো দেখাচ্ছে। অভিক ঝুঁকে এলো ওর দিকে, ভুরু নাচিয়ে বলল, খেয়াল এইদিকে ওদিকে হচ্ছে নাকি হিয়ারানি? নানান বাঁকা খেয়াল হচ্ছে অভিকের হিয়ারানির, কিন্তু সে স্বীকার করলো না, মাথা নাড়ালো। অভিক অর্থবহ হেসে বলল, তোমার খেয়ালের ঠিক ঠিকানা আমার কিন্তু অজানা নয়। তা বলুন দেখি, কি জানেন আপনি? ব্যঙ্গাত্মক গলায় বলল তাহিয়া। অভিক বাঁকা হেসে বলল, বলবো? লজ্জা পাবে না তো? লোকটার মুখভঙ্গি দেখেই তাহিয়া বুঝতে পারল লোকটার খেয়াল তাহিয়ার মন অবধি পৌঁছানোর কথাটা মিথ্যা নয়। স্পষ্টভাষী অভিককে এখন নেতিবাচক জবাব দিলে সরাসরি সে বলে দিবে, লজ্জার ভাগ এসে পড়বে ওর কাঁধে। তাহিয়া নিশ্চুপ রইল। অভিক কাছে এলো, ঝুঁকে গেল,
নিজের চুলে আটকে থাকা পানি ঝাড়লো তাহিয়ার চোখে মুখে। তাহিয়া চোখটা বন্ধ করে ফেললো, আবার খুললো। চশমার গ্লাস ঝাপসা হয়ে এলো, দেখা যাচ্ছে না কিছুই। তাহিয়া ভুরু কুচকালো, কপালে বিরক্তির ভাঁজ। বিরক্তটা অভিকের উপরে নয়, চশমার উপর। অভিক পরখ করলো তা। মৃদু হেসে তাহিয়ার নাকের উপরে বসা চশমাটা খুলে হাতে নিল। ওর পরিদেহ টি শার্ট দিয়ে মুছে আবারও পরিয়ে দিল। তাহিয়া চোখ খুলল, চোখাচোখি হলো। অভিক নরম স্বরে বলল, প্রহর শেষের আলোয় রাঙা সেই দিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। থেমে বলল, তুমি মই অনুভূতিগুলো ভীষণ জ্বালাচ্ছে, কি করি বলো তো? তাহিয়া লাজুক হাসল, দৃষ্টি অবনত করে বলল, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না। অভিক আবারও ভুরু বাঁকালো, অদ্ভুত মুখভঙ্গি করলো। তাহিয়া আর চোখে দেখে নিল সেই মুখভঙ্গি। দৃষ্টি ঘুরালো, ঘুরালো প্রসঙ্গও। হাতে থাকা সবুজ চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, চাটা নিন, ঠান্ডা ভাব কেটে যাবে। অভিক খানিকক্ষণ নিশ্চুপ চেয়ে চা হাতে নিল, চুমুক দিল। তাহিয়াকেও টেনে বিছানায় বসালো। নিজের টাওয়াল দিয়ে অনন্য চিত্তে অভিকের মাথাটা মুছে নিল। তারপর ওয়ার্ড্রপ থেকে চাদরটা নামিয়ে জড়িয়ে দিল অভিকের কাঁধ হয়ে পিঠে। অভিক চায়ের কাপে চুমুক দেওয়ার ফাঁকে তাহিয়ার কাজ পরখ করলো, অন্তর্ভেদী দৃষ্টি। সব শেষে বলল, হিয়া রানী, তোমাকে আজ নিকটস্থ বউ বউ লাগছে, কারণটা কি বলতো? তাহিয়া অভিকের পাশে বসেছে সবে। অর্ধাঙ্গের কথা শুনে প্রশ্নবিদ্ধ চাহনিতে বলল, এতদিন লাগেনি? একদম না, তড়িৎ উত্তর দিল অভিক। তাহিয়া কপট রাগ দেখিয়ে জিজ্ঞাসা করলো, কি কি লেগেছে তবে?